ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের রাজনীতি এবং ভারতের শাসন ব্যবস্থাতে ভারতের পরিবেশ রক্ষার আন্দোলন সম্পর্কে। ভারতবর্ষে পরিবেশ রক্ষার আন্দোলন একাধিক রয়েছে, তার মধ্যে আজকের ভিডিওতে আমি আলোচনা করব চিপকো আন্দোলন সম্পর্কে। দেখো, চিপকো আন্দোলন এটা পরিবেশ রক্ষার আন্দোলন। সাধারণ দরিদ্র মানুষ তারা এই আন্দোলন সংগঠিত করেছে। আজকে বাস্তুতন্ত্র খুব সংকটে পড়েছে। পৃথিবীব্যাপী পরিবেশ দূষণ ব্যাপকভাবে বেড়ে চলেছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে, উষ্ণায়ন বেড়েছে এবং সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগে পরিবেশ রক্ষার ব্যাপারে একাধিক মিটিং, মিছিল এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন উদ্যোগ গৃহীত হয়েছে, ভারতবর্ষেও আজকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন পরিবেশ প্রেমিক মানুষ তারা পরিবেশকে বাঁচানোর জন্যে পথে নেমেছে এবং বিষয়টিকে আজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন দ্রব্য ব্যবহার করে যে পরিবেশকে নষ্ট করা হচ্ছে, যেমন প্লাস্টিক ব্যবহার হচ্ছে, কীটনাশক, বিষ ব্যবহার হচ্ছে, রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, এগুলি প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে ভারত সরকার ভারত সরকার আজকে পরিবেশকে বাঁচানোর জন্যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। কিন্তু আমরা আজকে যে আলোচনাটা করব, চিপকো আন্দোলন, এই আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় করেনি। তারা সাধারণ মানুষ, তারা হয়তো না বুঝেই আন্দোলন সংগঠিত করেছে পরিবেশকে রক্ষা করবার জন্য। কিন্তু তাদের যে আন্দোলন আজকে বিশাল প্রভাব বিস্তার করেছে, আজকে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রতিটা ভারতবাসীর কাছে। প্রতিটা ভারতবাসী 140 কোটি মানুষ কিভাবে অক্সিজেন পাবে, কিভাবে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, কিভাবে আজকের উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে কিভাবে আজকে প্রকৃতিকে বাঁচানো যাবে, মানুষকে বাঁচানো যাবে, পশুকে বাঁচানো যাবে, তার জন্য বিশাল তাগিদ আমরা লক্ষ্য করছি। কিন্তু চিপকো আন্দোলন এটা পরিবেশ আন্দোলন। চিপকো আন্দোলনের অর্থ কি? পরিবেশ রক্ষা এবং পরিবেশকে নিরাপদে রাখার আন্দোলন। চিপকোর অর্থ হলো গাছকে রক্ষা করা, গাছকে লাগানো, বন সংরক্ষণ করা, বন সৃজন করা, অর্থাৎ বন জঙ্গল কাটার বিরুদ্ধে, গাছ কাটার বিরুদ্ধে এই চিপকো আন্দোলন। এই আন্দোলন ভারতবর্ষের শিক্ষিত মানুষ, ভারত সরকার এই আন্দোলনে কোনো উদ্যোগ নেয়নি। ভারত সরকারের তল্পি বাহক ঠিকাদার, ভারত সরকারের তল্পি বাহক ধনিক শ্রেণী, তারা গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে। তার বিরুদ্ধে এই চিপকো আন্দোলন। ভারতবর্ষের
হিমালয় পর্বতের হিমালয় পর্বত সম্পর্কে আমরা জানি ভারতকে রাত দিন সর্বক্ষণে রক্ষা করছে বৈদেশিক আক্রমণের হাত থেকে। সেই হিমালয়ের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা, সাধারণ মানুষেরা গাছ রক্ষার জন্য, গাছ কেটে ফেলার বিরুদ্ধে, ঠিকাদারদের বিরুদ্ধে, রাজ্য সরকারের বন বিভাগের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করেছিল, সেই আন্দোলন হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন বিভাগ গাছকে রক্ষা করার কথা, বন বিভাগ গাছ লাগানোর কথা, কিন্তু বন বিভাগের উদ্যোগে গাছ কাটার কাজ চলেছে। বন বিভাগের সঙ্গে যুক্ত আমলাতন্ত্র এবং বন বিভাগের সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত ভারতের তথাকথিত গণতান্ত্রিক সরকার ঠিকাদারদের নিয়োগ করেছে, তোমরা গাছ কাটো, গাছ কাটো, গাছ কেটে লুটপাট করো আর প্রকৃতিকে তোমরা ধ্বংস করো। আমাদের স্বার্থ, আমাদের আখের গুছানোর জন্যে গাছকে লুট করতে হবে, কাটতে হবে। মানুষের কাছে গাছ রক্ষা করা ছাড়া আর উপায় ছিল না। গাড়োয়াল অঞ্চলের মানুষ তারা বুঝতে পেরেছিল যে গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখছে, এই গাছ আমাদের জীবন জীবিকা বজায় রাখছে। গাছের পাতা, গাছের ভাঙা ডাল, শুকনো ডাল জ্বালানি হিসাবে তারা ব্যবহার করে। গাছের পাতা শুকিয়ে গেলে তা দিয়ে থালা তৈরি করে, বিভিন্ন 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 জিনিস তৈরি করে, তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। সুতরাং তারা সাধারণ মানুষ হয়ে আজকে ভারত সরকার যেটা ভাবছে, আজকে পরিবেশ প্রেমিক মানুষ যারা ভাবছে পরিবেশকে রক্ষা করতে হবে, আজকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ভারত সরকার পরিবেশকে রক্ষা করবার নামে তারা ব্যয় করছে। এখানেও দুর্নীতি আছে, এখানেও করাপশন আছে। আর চিপকো আন্দোলন, এই আন্দোলনের অর্থ হচ্ছে গাছ জড়িয়ে ধরতে হবে। কি করে গাছকে আমরা রক্ষা করব? ঠিকাদারদের গাছ কাটা বাহিনী কুড়াল দিয়ে, করাত দিয়ে গাছ কেটে ফেলছে। সেই গাছকে জড়িয়ে ধরে একাধিক মহিলা, একাধিক পুরুষ গাছকে জড়িয়ে ধরে তারা রক্ষা করেছে গাছকে। চিপকনা, এটা একটা হিন্দি শব্দ, চিপকনা। চিপকনা এই হিন্দি শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে, এই হিন্দি চিপকনা শব্দের অর্থ হলো লেগে থাকা বা এঁটে থাকা, গাছের সঙ্গে লেগে থাকা, মানুষের দেহ চিপকিয়ে রাখা গাছের সঙ্গে। তাহলে ঠিকাদারদের বাহিনী এসে গাছ কাটতে পারবে না। সুতরাং ভারতবর্ষের এই অরণ্য সম্পদ, এই জল সম্পদকে নষ্ট করেছে ভারতের রাজ্য সরকারের বন বিভাগ এবং ভারতের যারা ধনশালী, এমনকি এখানে কেন্দ্রীয় সরকারের মদত ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতে জল সম্পদ, ভারতের অরণ্য সম্পদের উৎস কি? ভারতের জল সম্পদ এবং অরণ্য সম্পদের উৎস হল হিমালয় পর্বত। 50 বছর ধরে আমরা কথা জানি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি তারা ভারতকে শোষণ করতে এসছে, তারা অরণ্যকে ধ্বংস করেছে তাদেরই স্বার্থে। আর ভারত একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের সরকার
সাধারণ মানুষের জনপ্রতিনিধি, সেই সরকারের প্রতিনিধিরা অরণ্য সম্পদ এবং জল সম্পদকে নষ্ট করেছে। 50 বছর ধরে তারা গাছ কাটার প্রক্রিয়া চালিয়েছে, গাছকে তারা রক্ষা করেনি। এর ফলে বন্যা হয়েছে, খরা হয়েছে, ভূমিক্ষয় হয়েছে, মাটি ক্ষয়ে ক্ষয়ে মাটি ধস নেমেছে মাটিতে। বর্তমানে বহু বহু জমি এই অঞ্চলে, গাড়োয়াল অঞ্চলে বন্ধাতে পরিণত হয়েছে। কোনো ফসল হয় না, কোনো উৎপাদনমূলক দ্রব্য তৈরি হয় না। এই সমস্যার প্রেক্ষাপটে, এই সমস্যার কারণে 1970 সালে জুলাই মাসে আমরা দেখব যে গঙ্গার নদীর উপনদী অলকানন্দাতে ব্যাপক বন্যা হয়েছে, ব্যাপক বন্যা হয়েছে। ভূমিক্ষয় হয়ে নদীর জলের গভীরতা কমে গিয়েছে, বন্যা হয়েছে। এখানে বন্যাতে ঘরবাড়ি নষ্ট হয়েছে, বহু সেতু ভেঙে গেছে এবং জীবজন্তু মারা গেছে, গবাদি পশু মারা গেছে এবং উত্তরপ্রদেশের ব্যাপক অঞ্চলে সেচ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই অলকানন্দের নদীর বন্যাতে। অনেক জলবিদ্যুৎ কেন্দ্র অনেক অকেজো হয়ে পড়েছে, সেচ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। মোকাবেলা অবশ্য গভর্নমেন্ট করেছে, উত্তরপ্রদেশের রাজ্য সরকার, কিন্তু ঠিকাদার এবং ধনী ব্যবসায়ীরা তারা গাছ কাটার যে প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। এই সবের বিরুদ্ধে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, গাছ কেটে প্রকৃতিকে, পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে ধনী ব্যবসায়ী ঠিকাদার, তাদের বিরুদ্ধে জঙ্গলের সাধারণ মানুষ, উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের সাধারণ মানুষ, সাধারণ জনগণ তারা সচেতন হয়েছে। তাদের মধ্যে জাগরণ দেখা দিয়েছে যে এর একটা বিহিত করতে হবে, এই অন্যায়ের প্রতিকার করার দরকার। দেখো, কোনো সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে, সাধারণ মানুষ যদি পরিবেশকে রক্ষা করবার জন্য চেষ্টা করে, সেখানে সরকারের উচিত স্বাগত জানানো। কিন্তু সরকারের সঙ্গে একটা গাঁটছাড়া সম্পর্ক ধনী ব্যবসায়ী তাদের আছে এবং ঠিকাদারদের আছে। সেখানে জনপ্রতিনিধিরা ঠিকাদারদের কাছ থেকে বখরা তোলে এবং অর্থ নিয়ে তাদের নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি করে থাকে। এই জায়গায় দাঁড়িয়ে সরলা বেনের নেতৃত্বে 1961 সালে উত্তরাখণ্ড সর্বদাই মণ্ডল গঠিত হলো। উত্তরাখণ্ড সর্বদাই মণ্ডল এটি একটি গাছ রক্ষা করবার একটি সংস্থা, একটি সংগঠন। অরণ্যকে রক্ষা করবার জন্যে এই সংগঠনের নেতৃত্বে, সরলা বেনের নেতৃত্বে সাধারণ মানুষ তারা গাছ রক্ষার লড়াইয়ে নেমে পড়ে, অরণ্য রক্ষার লড়াইয়ে নেমে পড়ে। ধনী শিল্পপতি, ধনী ঠিকাদারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ঠিকাদাররা, ধনী শিল্পপতিরা যেভাবে বন জঙ্গল কেটে লুটতরাজ চালাচ্ছিল, তার বিরুদ্ধে এই অঞ্চলের সাধারণ মানুষ, নারী পুরুষ সংগঠিত হয়েছে উত্তরাখণ্ডের সর্বদাই মণ্ডলের নেতৃত্বে। এই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে এই অঞ্চলের ঠিকাদাররা, ধনী শিল্পপতিরা গাছ কাটা বন্ধ করে অন্য অঞ্চলে গিয়ে, অর্থাৎ 1972 সালে উত্তর কাশীতে গোপেশ্বরে 11 এবং 12ই ডিসেম্বর যখন গাছ কাটছে এই অঞ্চলে এসে ঠিকাদাররা, ধনী শিল্পপতিরা, তখন 11 এবং 12ই ডিসেম্বরে
সাধারণ মানুষ প্রতিবাদী পদযাত্রা শুরু করে, লং মার্চ শুরু করে ধনী ব্যবসায়ীদের বিরুদ্ধে, বন বিভাগের বিরুদ্ধে। সাধারণ মানুষ এখানে কেন এই আন্দোলনের সামিল হলো? আজকের মতো পরিবেশের সমস্যা তখন ছিল না, আজকের মতো উষ্ণায়ন ভারতবর্ষে তখন অতটা ছিল না। তাহলে কেন তারা এই আন্দোলনে সংগঠিত হলো, সামিল হলো? এখানকার সাধারণ অধিবাসীরা গাছের ফল পেড়ে নিয়ে এসে খেত, গাছের মূল তুলে নিয়ে এসে তারা খেত, গাছের কাঠ যেগুলি ঝড়ে ভেঙে যেত, মরে যেত গাছের ডাল, সেগুলি তারা জ্বালানি হিসাবে ব্যবহার করত। তারা এটা মনে করত যে এই অঞ্চলটা আমরা বসবাস করি, জঙ্গল আমাদের প্রাণ, জঙ্গল আমাদের বাসভূমি, তাহলে এই অঞ্চলের জঙ্গল কেন কেটে ফেলবে? আর আমরা এই যে কাঠ কুড়াচ্ছি, গাছের পাতা ব্যবহার করছি, এবং এবং এটা আমাদের বংশানুক্রমিক অধিকার, এই অধিকার কেন ঠিকাদাররা, এই অধিকার কেন ধনী শিল্পপতিরা কেড়ে নিচ্ছে? কেন এখানের বন বিভাগ, সরকার, ভারত সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে? সুতরাং আমাদের এর একটা একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে স্টেট গভর্নমেন্ট বন বিভাগের মাধ্যমে এ এলাকার গাছ রক্ষা করতে পারেনি, উপরন্তু স্টেট গভর্নমেন্ট বন বিভাগের মাধ্যমে গাছ কাটাতে উৎসাহ দিয়েছে, শিল্পপতিদের গাছ কাটাতে উৎসাহ দিয়েছে, ঠিকাদারদের গাছ কাটাতে উৎসাহ দিয়েছে। এই সমস্ত ব্যাপার এই উত্তরাখণ্ডের, অর্থাৎ যে সংগঠন উত্তরাখণ্ড সর্বদয় মণ্ডল, তারা এই সংগঠনের সদস্য হিসাবে তারা সচেতন হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ যখন ঠিকাদারদের নিলামে গাছ বেচত বন বিভাগ এবং সরকার, রাজ্য সরকার, তখন তাতে বাধা দিত তোমার গাছ রক্ষা সংগঠনের মানুষেরা, সাধারণ মানুষেরা। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত সরকার যে ভূমিকা নিচ্ছে, ধনী শিল্পপতিরা যে ভূমিকা নিচ্ছে, নক্করজনক ভূমিকা নিচ্ছে, এবং ঠিকাদাররা যে নক্করজনক ভূমিকা নিচ্ছে, তাতে গ্রামের সাধারণ মানুষের মধ্যে দিনের পর দিন ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে চিপকো আন্দোলন। আমরা এরপরে দেখতে পাই যে এই মানুষের ক্ষোভ তোমার প্রকাশ পেয়েছে গোপেশ্বর গ্রামে দাসলী গ্রাম স্বরাজ মণ্ডল গঠনের মধ্য দিয়ে। তারা এই অঞ্চলে গোপেশ্বর গ্রামে দাসলী গ্রাম স্বরাজ মণ্ডল, এটা আর একটি সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে কর্মীরা, সাধারণ মানুষেরা আন্দোলন গড়ে তোলে, প্রতিরোধ গড়ে তোলে। তখন ধনী শিল্পপতিরা এবং ধনী ঠিকাদাররা সেই অঞ্চল ছেড়ে আর এক নতুন অঞ্চলে তারা গাছ কাটতে গিয়েছে। আমরা দেখেছি যে কেদারনাথের কাছে ফাটারামপুর গ্রামে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে বন কাটার উদ্যোগ শিল্পপতিরা এবং ঠিকাদাররা নিয়েছে। তখন এই এলাকার মানুষেরা দাসলী গ্রাম স্বরাজ মণ্ডলের দ্বারা সংগঠিত হয়ে তাদের ক্ষোভকে প্রকাশ করার জন্য গাছকে জড়িয়ে ধরেছে। একটা গাছ পিছু 3 জন মানুষ তারা গাছকে জড়িয়ে ধরেছে, গাছকে জড়িয়ে ধরেছে।
রাত দিন, দিনের বেলায় গাছ পাহারা দিলে রাতে ঠিকাদাররা গাছ কাটত। তখন রাত দিন 24 ঘন্টা পালা করে আন্দোলনকারীরা গাছ কাটাকে বন্ধ করবার চেষ্টা করেছে। আমরা দেখেছি সরলা বেনের নেতৃত্বে এখানে 1962 সালে একটা সংগঠন হয়েছে আন্দোলন পরিচালনার জন্যে। এবার সরলা বেন ছাড়া আমরা দেখব যে কারা কারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। মীরা বেন এই আন্দোলনকে সংগঠিত করেছে। গৌরী দেবী, সুন্দরলাল বহুগণা, গোপেশ্বর, চন্দ্রিকা প্রসাদ ভাট এরা এই চিপকো আন্দোলনে সামিল হয়েছে, আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে এবং এই আন্দোলন যাতে গাছ কাটা বন্ধ করতে পারে তার জন্য তারা বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছেন। সাধারণ মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের বেঁচে থাকার এই লড়াই চিপকো আন্দোলন, কিন্তু পরোক্ষে তারা একটা বড় কাজ করেছে যেটা আজকের সরকার এর মাথায় এসেছে। কিন্তু সেদিন এই সাধারণ মানুষ বুঝতে পেরেছিল বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, তাই গাছকে বাঁচাতে হবে। প্রজাতির যে বৈচিত্র্য, বাস্তুতন্ত্র, সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে পরিবেশের সঙ্গে গাছের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পরিবেশকে বাঁচিয়ে রাখছে হলো এই গাছ, মানুষকে বাঁচিয়ে রাখছে এই গাছ। বন জঙ্গল সংরক্ষিত হইলে এখানে বৃষ্টিপাত স্বাভাবিকভাবে হবে, বন্যা খরা যে কৃত্রিমভাবে হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, এইটা তারা মনে করেছিলেন। 1977 সালে সংরক্ষণমূলক চিপকো আন্দোলন সংগঠিত হয়েছে। সংরক্ষণমূলক কি? গাছ কোনো মতেই কাটতে দেওয়া যাবে না এবং 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 গাছ লাগাতে হবে, গাছ আরও নতুন নতুন গাছ লাগাতে হবে। এই সংরক্ষণমূলক আন্দোলন 1977 সালে আমরা দেখতে পাই নরেন্দ্রনগর আদবানি গ্রামে। এই গ্রামের মানুষেরা প্রচার করে গাছ কাটার বিরুদ্ধে। ধুমসিং নেশি গাছ কাটার বিরুদ্ধে অনশন শুরু করেন ধুমসিং নেশি। এছাড়া বাসনী দেবী, এক ঠিকাদারের স্ত্রী, বাসনী দেবী এক ঠিকাদারের স্ত্রী এই গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন, চিপকো আন্দোলন, সেই আন্দোলনে সামিল হন এবং অনেকে এই আন্দোলনের প্রতিবাদ হিসাবে অনশন শুরু করেছেন। 1978 সালে পুলিশ নিয়ে ঠিকাদাররা এবং ধনী শিল্পপতিরা গাছ কাটতে গেলে আন্দোলনের চাপে পড়ে তারা নত স্বীকার করতে বাধ্য হয়েছে। পুলিশ প্রশাসন গাছ যাতে কাটা হয়, ঠিকাদাররা গাছ কাটতে পারে, ধনী শিল্পপতিরা গাছ কাটতে পারে, তার জন্য সেখানে গিয়েছিল যে যারা সাধারণ মানুষ তারা যেন প্রতিবাদ না করে। তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আন্দোলন সংগঠিত করেছে সাধারণ মানুষ। সুতরাং এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। আজকে আমরা এই কথা জানতে পারি যে একটা গাছকে 3 জন মহিলা গাছকে জড়িয়ে ধরেছে। মহিলা গাছকে জড়িয়ে ধরেছে কারণ হলো যে ঠিকাদারদের বাহিনী মহিলাদের উপর সরাসরি অ্যাটাক করতে একটু হলেও ভাববে। যোশীমঠ অঞ্চলে 1980 সালে যোশীমঠ অঞ্চলে ডুংরি পইনতৈলি অঞ্চলে গাছ কাটা শুরু হয়। সেখানে সাধারণ মানুষ এই গাছ কাটার বিরুদ্ধে
প্রতিবাদ শুরু করে। গভর্নমেন্ট চাপে পড়ে এই যে আন্দোলন, চিপকো আন্দোলন, এই 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 20 বছর ধরে যে একটা আন্দোলন, আজকে আমরা বলেছি যে 1971 থেকে 1980 এই সময়ে, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে 1989 সালে সরকার বাধ্য হয়েছে রাসায়নিক দ্রব্যের যে লাইসেন্স এই এলাকায় দিয়েছিল সেই সব দ্রব্য তৈরির লাইসেন্স বাতিল করেছে, এবং চিপকো আন্দোলনের যে বিষয় সেটা গুরুত্ব দিয়েছেন, এবং বৃক্ষরোপণের যে পরিকল্পনা, গাছকে রক্ষার যে পরিকল্পনা, তখন ভারত সরকারও গুরুত্ব দিয়েছে। ভারত সরকারের ঘুম ভেঙেছে অনেক দেরিতে। তার কারণ আজকে ভারতবর্ষে যারা শাসক শ্রেণী, তারা ধনশালী, তারা নিজের বাড়ি গাড়ি আত্মসাৎ করে কিভাবে করতে হয় সেটা নিয়ে ব্যস্ত। নিজের নামে এবং স্বনামে বেনামে অর্থ কিভাবে গোপনে রাখা যায় এবং লাক্সারি লাইফ এনজয় করা যায় সেই দিকেই তারা ব্যস্ত। তারা পরিবেশ নিয়ে ভাবে না। কিন্তু পরিবেশ রক্ষার নামে আজকে হাজার হাজার কোটি টাকা তোলা হচ্ছে সাধারণ মানুষের কাছে, কিন্তু সেই টাকা কীভাবে ব্যয় করছে সেটা কিন্তু সন্দেহের ব্যাপার। কিন্তু চিপকো আন্দোলন যারা করেছিলেন তারা নিঃস্বার্থভাবে এই আন্দোলন সংগঠিত করেছিলেন। তারা একটা অজ্ঞাত সারে না বুঝেই আজকের দিনে যে প্রাকৃতিক সমস্যা দেখা দিচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে, সে কথা হয়তো তারা অবচেতন মনেই বুঝতে পেরেছিলেন। তাদের বংশানুক্রমিক অধিকার রক্ষা করতে গিয়ে তারা এত বড় একটা কাজ করবেন, যে আন্দোলনের কথা, আজকে যে আন্দোলনের বক্তব্য, আন্দোলনের মধ্য দিয়ে তারা যেটা চেয়েছিলেন সেই 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 বিষয়টাকে আজকে সারা পৃথিবীতে গুরুত্ব দেওয়া হচ্ছে, ভারত সরকারও গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আজকে পরিবেশ রক্ষার নামে, পরিবেশ আন্দোলন করার নামে আজকে টিভিতে, ফেসবুকে, ইন্টারনেটে বিশাল বিশাল প্রচার করা হয়। স্পটে কতটা সাধারণ মানুষের স্বার্থে, স্পটে কতটা তারা নিজেরাই দায়িত্ব পালন করেন। আজকে প্রশাসনিক ব্যাপারে পরিবেশ রক্ষার নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে প্লাস্টিক বন্ধ করবার জন্যে বা রাসায়নিক দ্রব্য ব্যবহারের কথা। কিন্তু গভর্নমেন্ট তো জানে এই সমস্ত উৎপাদনের যে কেন্দ্র সেগুলি বন্ধ করে দিতে পারে না। প্লাস্টিক সেখানে গভর্নমেন্ট টাকা নিয়ে সেখানে প্লাস্টিক উৎপাদন করাচ্ছে, অন্যদিকে প্লাস্টিক ব্যবহার হচ্ছে। যখন বাড়াবাড়ি হচ্ছে, সচেতন জনগণ প্রতিবাদ করছে, তখন লোক দেখানো প্লাস্টিক ব্যবহার যাতে নিষিদ্ধটা মানে বাস্তবায়িত হয় তার জন্যে তারা স্পটে নামছে এবং মানুষকে এর মধ্যে প্রচার করছে। তার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় দেখাচ্ছে। আর একটা কথা, তা শুধু মোবাইলের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে এগুলিকে প্রচার করা হচ্ছে যে পরিবেশ রক্ষার জন্য এই কাজ হলো, পরিবেশ রক্ষার জন্য এই কাজ হলো, কিন্তু এগুলো গল্প, ভুতুড়ি গল্প ছাড়া আর কিছু নয়। তাই সাধারণ মানুষকে এই চিপকো আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেখানকার স্থানীয় মানুষ এবং যারা সাধারণ মানুষ লড়াই করেছিলেন, সত্যি সত্যি লড়াই করেছিলেন, তাদের লড়াইয়ের মধ্যে আজকের পরিবেশ রক্ষার নামে যে আন্দোলনে নেমেছেন, যারা লড়াই করছেন, তারা কতটা নিজেরা দায়িত্ব পালন করেন তারা প্রশ্ন করলে নিজেরাই উত্তর দিতে পারবেন, বাইরের মানুষ উত্তর দিতে পারবেন না। তাই সত্যিকারের আজকে চিপকো আন্দোলনের নেতৃত্বকে শ্রদ্ধা জানিয়ে যারা পরিবেশকে সত্যি রক্ষা করবেন, গাছ কাটার বিরুদ্ধে, বৃক্ষরোপণের পক্ষে, পরিবেশ রক্ষার পক্ষে, সেটা কিন্তু খুবই তাৎপর্য বহন করবে। এটাই আমরা আশা করব। আমরা আজকের ভিডিওর আলোচনা হচ্ছে একাডেমি বিষয়, আমাদের ইউপিএসসি সিলেবাসে আছে, বিএ মেজর কোর্সে আছে, এবং এটা আজকে শুধু পরীক্ষা পারপাসে নয়, আমাদের জনজীবনে চিপকো আন্দোলনের তাৎপর্য
খুবই গুরুত্বপূর্ণ। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।